তাহলে শামীম ভাই, আপনার কাছে জানতে চাই, আপনি আইনের লোক, আইন আসলে কার হাতে আছে? আইন এখন আসলে আইনের হাতে নাই, অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিসের হাতে আইন নাই। আদালত পাড়ায় মিছিল করে বিচারকদেরকে জোর করা হয়, বিচারকদেরকে একটা ভয় প্রদর্শন করা হচ্ছে, এবং সেখানে জুডিশিয়ারি অ্যাজ এ হোল তার বিচার বিভাগকে কন্ট্রোল করতে পারছে না। থানার ওসিদেরকে ভয় দেখানো হচ্ছে, পুলিশ টহল দিচ্ছে না। আমরা কিন্তু অনেক দেখছি না যে রাস্তাঘাটে গ্রামেগঞ্জে পুলিশ টহল দিচ্ছে, এমনটা দেখছি না। স্ট্রাকচারটা নষ্ট হওয়ার আগে স্ট্রাকচার ঠিক করতে হবে। এটা দেশ, রাষ্ট্র, সার্বভৌমত্ব, দেশ চালাতে হবে, 18 কোটি লোক, এবং যথাসম্ভব দ্রুত যদি এটা আপনি সমাধান না করেন, দেরি হয়ে গেলে আপনি সমাধান করতে পারবেন না। দেখেন, যারা রাজনীতি করে তাদের ভুল হয়, আবার ভুল বোঝে। ইন্দিরা গান্ধী, তার জীবনে এত বড় অ্যাচিভমেন্ট ছিল, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তার একটা কন্ট্রিবিউশন ছিল। তিনি একসময় ডক্টরিন দিয়েছিল, ইন্ডিয়া ইজ ইন্দিরা, ইন্দিরা ইজ ইন্ডিয়া, এরকম ডক্টরিন তার প্রাইম মিনিস্টারের সময় ছিল। তারপরে হঠাৎ করে এলাহাবাদের ইলেকশনে ওনার একজন সরকারি কর্মচারী টাকা বিতরণ করার নিউজটা হয়ে গেছে। উনি সরকারি এয়ারফোর্স ব্যবহার করেছেন ইলেকশন মিসকন্ডাক্টে। জাস্টিস জগমোহন তার নমিনেশন ক্যান্সেল করে দিল, তার এমপিশিপ বাতিল হয়ে গেল। তিনি ভয় পেয়ে এমার্জেন্সি দিয়ে দিলেন। সেই এমার্জেন্সি 2 বছর ইন্ডিয়াতে চললো, ইন্ডিয়ার ডার্ক হিস্ট্রি। 2 বছর পরে তিনি বুঝলেন ভুল হয়ে গেছে। তখন ওনার বাবার বন্ধু জয়প্রকাশ নারায়ণের কাছে গিয়ে পরামর্শ নিলেন। জয়প্রকাশ নারায়ণ বলল, ক্ষমতা ছেড়ে দাও, প্রয়োজনে জেলে যাও। তাই হলো, ইন্দিরা গান্ধী জেলে গেল, আবার প্রাইম মিনিস্টার হলো। কিছুদিন পরে তাকে মেরে ফেলা হলো। যখন তাকে মেরে ফেলা হলো, আমি শেষ করে দিচ্ছি, তখন তিনি ন্যাশনাল হিরো। কিন্তু ইমার্জেন্সির সময় তাকে মেরে ফেলা হলে যে তাকে মারত সেও তো ন্যাশনাল হিরো। তো রাজনৈতিক সমঝোতা, রাজনৈতিক সহাবস্থান, দেশ ঠিক করার ক্ষমতা কিন্তু সবাই বেশি দিন পায় না। এই সরকার পেয়েছিল, 10 মাস চলে গেছে, আরও কতদিন আমাদের অপেক্ষা করতে হবে? এই দেশটা বাঁচাতে গেলে এখনই সহাবস্থান নিশ্চিত করে, আইনের শাসন নিশ্চিত করে সকলকে নিয়ে দেশ গড়তে হবে। যেমনটি আমরা যাওয়ার আগে বলছিলাম বিরতিতে, যে আমরা ফিরে এসে চাঁদাবাজি নিয়ে প্রসঙ্গটা নিয়ে একটু কথা বলতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে এখন মবের পাশাপাশি কিন্তু চাঁদাবাজিও যুক্ত হয়েছে। আমরা যদি চাঁদাবাজির কথাটা বলি, এটার আসলে কোন কোন খাতগুলোতে বেশি চাঁদাবাজি হচ্ছে, এবং এই যে চাঁদাবাজিটা হচ্ছে, এটার পেছনে রাজনৈতিক দলের নেতৃত্ব বা স্থানীয় প্রভাবশালীরা আছে কিনা, বা কারা এর সাথে সক্রিয়ভাবে বা পেছন থেকে মদত দিচ্ছেন? দেখেন, ওই যে সন্ত্রাসী, যারাই সন্ত্রাসী তারাই চাঁদাবাজ। এখানে 2 রকম চাঁদাবাজি হচ্ছে। একটা হচ্ছে প্রকাশ্য চাঁদাবাজি, আরেকটা হচ্ছে নীরবে নিভৃতে চাঁদাবাজি। আরেকটা চাঁদাবাজি হচ্ছে পরোক্ষ চাঁদাবাজি। সেটা হলো আওয়ামী লীগ যে জিনিসগুলো ফেলে গিয়েছে, সেগুলো ধরেন একটা কাজ অর্ধেক করে গেছে, সে অর্ধেকটা তো পূর্ণাঙ্গ রূপ লাভ করতে হবে, শেষ করতে হবে। এই শেষটুক কেউ দায়িত্ব নিয়েছে, নেপথ্যে নিয়েছে, কেউ সামনে নিয়েছে, কেউ আওয়ামী লীগের বাড়িঘর পাহারা দিচ্ছে, কেউ এই টাইপের 3-4টা রকমের চাঁদাবাজি হচ্ছে। তবে এই জিনিসগুলো, চাঁদাবাজির হার বেড়েছে বই, কমে নাই। আগে যেমন 15.5 বছরের এই চাঁদাবাজি শেষ করি, আমরা কিন্তু 15.5 বছরের স্বৈরাচার থাকা অবস্থায় চাঁদাবাজিটা ছিল একটা প্রাতিষ্ঠানিকে পরিণত হয়েছিল। চাঁদা খেত একটা সিস্টেমে, তারা নিয়ে ওটার আবার ভাগ বাটোয়ারা করতো। এখন কিন্তু যেভাবে পারছে আমি বলছি, আমরা যেখানে আপনি কি বলবেন আমি জানি, যে সাধারণ মানুষ কি চাঁদাবাজি করছে? সাধারণ বলতে এখানে সাধারণই তো অসাধারণ হয়ে ওঠে। সাধারণদের মধ্যে যারা মনে করেন কারো সাথে কারো শেল্টার নিচ্ছে, তারা শেল্টারটা কারা দিচ্ছেন? এই রাজনৈতিক দল। হ্যাঁ, এই শেল্টারটা কারা দিচ্ছেন? রাজনৈতিক দল দিচ্ছেন? আপনার রাজনৈতিক দল শুধু দিচ্ছেন তা বলবো না, সরকার নিজেও তো দিচ্ছেন। সরকারি ছত্রছায়ায় যারা চাঁদাবাজি করছে, যারা আপনার চাকরি বাণিজ্য করছে, যারা বদলি বাণিজ্য করছে, যারা ভর্তি বাণিজ্য করছে, তারা তো ওদেরকে তো সরকারি এক ধরনের পরোক্ষ প্রত্যক্ষ আপনার মদত দিচ্ছেন। তারা অনেক অন্যায় করছে, তাদের কিছুই হচ্ছে না। যে কথাটা কিছুক্ষণ আগে বললাম, যে ওখানে একজন স্থগিত হয়ে গেল, পথ ক্লোজ হয়ে গেল, আরেকখানে কিন্তু কিছুই হলো না। তো এই জায়গাটায় যেভাবে পারছে, যখন সরকার নিজেই যখন সন্ত্রাসী কার্যক্রমে জড়িয়ে পড়ে, এলাকাগুলো থেকে কিন্তু নিউজ আসছে যেখানে আপনাদের, আমি বলি জড়িয়ে পড়ে, তখন কিন্তু অন্যরাও করে। আমি বলবো না আমি তো মানুষ, আমি ফেরেশতা না, শয়তানও না। তো একজন মানুষ হিসেবে দেখতে দেখতে বিএনপি অনেক বড় দল, আপনি কিছুক্ষণ আগে বলেছেন, অনেক বড় দলের বিএনপির একটা ইউনিয়নে যত লোক আছে, অনেক দলের সেন্ট্রালে সহ সমস্ত দলে অতগুলো লোক থাকে না। তো সেইখানে
আমি বলবো না যে সেখানে সব মানুষগুলো একদম দুধে ধোয়া তুলসী পাতা। সেখানে আইনের অনুশাসন, আবারও আমি বলছি, যদি রাষ্ট্রের যদি আইনের অনুশাসনটা বলবৎ থাকতো, চালু থাকতো, নতুন সরকার এবং অরাজনৈতিক সরকার হিসেবে যদি বলতো যে অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় সাথে সাথে আনা হবে। আইনের আওতায় সাথে সাথে আনছে না কেন? আপনার রাজনৈতিক দলটা আপনাদের অনেক বড়, সেই জায়গাটাকে মানে আপনাদেরকে মানুষের সামনে তোষামতি করা হচ্ছে নাকি আপনাদের আমি একটা অপকর্মগুলো মানুষের সামনে আসুক সেটাকে? আমি একজন ভুক্তভোগী হিসেবে বলছি কেন আনছে না। আমি ভুক্তভোগীর জায়গা থেকে বলছি, এতে হয়তো সরকারের বা সরকারের ছত্রছায়ায় যারা আছে তাদের কোনো লাভ আছে, তাদের লাভটা হয়তো আরও লম্বা একটা সময় থাকা যাবে। আপনি দেখেন, যাদের সংস্কার করার দরকার, এত সংস্কার নিয়ে কথা হচ্ছে, এত সংস্কার না হলে ইলেকশন হবে না, বিচার না হলে ইলেকশন হবে না, তাহলে যে সংস্কারটা আগে দরকার সেই সংস্কারটা কিন্তু হচ্ছে না। পুলিশের, যেটা আমি বলছি, পুলিশের সংস্কার দরকার, প্রশাসনের সংস্কার দরকার, আপনার আইন শৃঙ্খলার সংশ্লিষ্ট সব কিছু সংস্কার দরকার, এগুলো কিন্তু হচ্ছে না। এগুলো আরও সেগুলো স্পষ্টভাবে আপনাদের যে সংস্কার কমিটিতে সেগুলো আসছে না কেন প্রস্তাবনায়? আমাদের সংস্কার কমিটিতে, আমরা তো সংস্কার কমিটিতে করি না, আমাদের দল যায়, ওইখানে যে সংস্কারগুলো ওঠানো হয় আপনি জানেন। ইতিমধ্যে আমাদের স্থায়ী কমিটির নেতা সারোয়ার সাহেব বলেছেন যে এখানে শুধু খানাপিনা হচ্ছে, আর এই সংস্কার দেখলে মনে হয় যে আবহ কালেও এই সংস্কার শেষ হবে না। কিছু প্রস্তাবনা তো নিয়ে যাচ্ছেন। আমাদের প্রস্তাবনা তো আমরা 31 দফার মধ্যে উঠিয়েই দিয়েছি। সেই 31 দফাকে যদি গুরুত্ব দেওয়া হতো, সেখানে কি প্রশাসন এবং আইন শৃঙ্খলার ব্যাপারটাকে কি প্রাধান্য তালিকায় রাখা আছে? অবশ্যই, অবশ্যই সবকিছুই আছে ওইখানে। কোনটা কি করবে, যেটার যখন সমস্যা পড়বে, যেটার দরকার হবে সেই জিনিসটা আগে করা হবে ওই 31 দফার মধ্যে। সেখানে অবশ্যই আইন শৃঙ্খলা, সেখানে প্রশাসন ঢেলে সাজানো, সেখানে উচ্চকক্ষ নিম্নকক্ষ, সেখানে প্রধানমন্ত্রী দুইবারের বেশি না। আবারও আমি শামীম ভাই, আমি আপনার কাছে একটু জানতে চাইবো, এই যে বললেন আমরা যদি বিগত আওয়ামী লীগ সরকারের কথা বলি বা এই মুহূর্তের যদি বিএনপি সরকারের কথা, বিএনপির রাজনৈতিক দলের কথা বলি, যেমনটি তারা বলছিলেন যে একটা বড় দলের মধ্যে দুই একটা ঘটনা ঘটতেই পারে এবং সে ধরনের লোক থাকতেই পারে ছোটখাটো, কিন্তু আমরা শাস্তির ঘটনাগুলোকে কি ছোটখাটো হিসেবে এগুলোকে বাদ দেওয়া যায় বা এড়িয়ে যাওয়া যায় না? কোনো অন্যায় ছোট না, তবে ডেফিনেটলি বাংলাদেশে যেটি ঘটবে, যেহেতু বিএনপির মাঠ পর্যায়ে অনেক নেতাকর্মী 17 বছর নির্যাতিত ছিল, প্রচুর চাঁদা তাদেরকে দিতে হয়েছে, মামলা করতে করতে নিঃশেষ হয়ে গেছে, স্বাভাবিকভাবেই অন্যায় সুযোগ পেলেও তারা সেখানে ধাবিত হচ্ছে। কিন্তু দেশ যদি একটি ইলেকশনের দিকে থাকতো, ভোটের দিকে থাকতো, তখন এই নেতাকর্মীরাই মানুষের দোরগোড়ায় যেত, ভোট চেত এবং নিজের আচার ব্যবহারে মানুষকে কষ্ট না দিয়ে ভোট আদায়ের চেষ্টা করত। ভোট যত দেরি হবে, কর্মীরা তত অস্থির হয়ে যাবে, এটা খুব স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে আমি মনে করি দেশে যে একটা ভোটের কোনো রূপরেখা তৈরি হয়নি, এটি সকল সমস্যার মূল কারণ। এটি মপতন্ত্রকে উৎসাহিত করছে যে ভোট হবে না বা দেরি হবে, আমরা মপতন্ত্র করতে পারবো, অথবা মপতন্ত্রকে একসময় ইউজ করা হবে ভোটকে পিছিয়ে দেওয়ার জন্য। তো এটার মধ্যে একটা যোগসূত্র থাকতে পারে। বিএনপির কিছু নেতাকর্মী তারা স্বাভাবিকভাবেই ভাবছে যে আমরা কিছু চাঁদাবাজির সুযোগ পেলে করতে পারি, কারণ তারা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মানুষের যত খারাপ গুণ আছে এটা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সকলের মধ্যেই থাকবে। জামাত বিশাল বিশাল সমাবেশ করছে, প্রচুর লোকজন নিয়ে মিটিং করছে, যে যার মতো রাজনৈতিক কৌশলে আগাচ্ছে। সার্বজনীনভাবে পিছিয়ে যাচ্ছে একমাত্র বাংলাদেশ। ইকোনমিক ডেভেলপমেন্ট নাই, এফডিআই নাই, 22 লক্ষ জব হারিয়ে গেছে, 27 লক্ষ লোক অতিদরিদ্র হয়ে গেছে, 19 লক্ষ মহিলা অতিদরিদ্র হয়ে গেছে। এটি এই বছরের ডেটা, সামনের বছর এটা আরও অ্যাড হবে। এটা থেকে উত্থানের কি উপায় করেছে সরকার? আমরা তো এটা থেকে উত্থানের কোনো উপায় দেখলাম না। আমরা দেখতে পাচ্ছি ভেগ পলিটিক্যাল ডিসকাশন, একটা সংস্কার প্রক্রিয়া হচ্ছে যেটা অপূর্ণাঙ্গ সংস্কার প্রক্রিয়া, যেখানে জনগণের প্রতিনিধির একটা বিশাল অংশ নাই। পার্লামেন্ট নিয়ে কথা হচ্ছে, সংবিধান নিয়ে কথা হচ্ছে। খুব বিনয়ের সাথে বলবো, এইখানে যারা কথা বলছে সংস্কার প্রক্রিয়া, অনেকেই কখনোই পার্লামেন্টে যায়নি। তো অবশ্যই পার্লামেন্টে না যাওয়াটা কোনো অযোগ্যতা না, কিন্তু সব নিয়েই তো আপনাকে সংস্কার করতে হবে। আপনি এক পেশে মন্তব্য শুনে, এক পেশে একটি গ্রুপের মন্তব্য শুনে সংস্কার করলে ওটা টেকসই হয়নি, হবে না। একটু আপনাকে আমি বলতে চাই যে এই যে আমরা সব দায়িত্বই সরকারের ঘাড়ে চাপিয়ে দিচ্ছি, এই তত্ত্বাবধায়ক সরকারকে আমাদের রাজনৈতিক দলগুলোর কি কোনো দায়িত্বের জায়গা থেকে নেই যে এই জায়গাগুলোতে সহযোগিতা করা? বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একটি সরকারকে, অথবা আমি বলবো একটি
সংবিধানের বাইরের সরকারকে সকল দল সমর্থন দিয়েছে, সকল দল। আপনি যদি 5 তারিখের কথা চিন্তা করেন, সেখানে জিএম কাদের এবং আমাদের নেতৃবৃন্দ ক্যান্টনমেন্টে গিয়েছিল। পরবর্তীতে ডক্টর ইউনূস স্যার যখন ক্ষমতা নিলেন, সবাই তাকে স্বাগত জানিয়েছে, সবাই তাকে অ্যাভাটার হিসেবে দেখেছে যে উনি দেশের সব সমস্যার সমাধান করবেন, গণতন্ত্র রেস্টোর করবেন। খুব দুঃখের সাথে দেখলাম উনি আস্তে আস্তে হয়ে গেলেন শুধুমাত্র ছাত্রদের, আন্দোলনকারী ছাত্র নিয়োগকর্তাদের। এই বঙ্গবন্ধুরও এই প্রবলেম হয়েছিল, বঙ্গবন্ধু সবার ছিলেন। 72 সাল 73 সালে উনি আস্তে আস্তে হয়ে গেলেন শুধু আওয়ামী লীগের। বামপন্থীদের তার সাথে তার ডিস্টেন্স হয়ে গেল, বামপন্থী ছাত্র সংগঠনের 2 দল হয়ে গেল, একটা মুজিববাদী হয়ে গেল আর একটা বৈজ্ঞানিক সমাজতন্ত্র হয়ে গেল। তিনি মুজিববাদীটাকে ওন করলেন, বৈজ্ঞানিক সমাজতন্ত্রটাকে ডিজোন করলেন। এই যে ফাটলগুলো, ডক্টর ইউনূস স্যার একটা ঐক্যমতের প্রতীক হতে পারতেন, কিন্তু তিনি ছাত্রদের পরামর্শ শুনে আস্তে আস্তে নিজেকে একটি কর্নার বলয়ে নিয়ে গেছেন, ছাত্রদেরও একটা কর্নার বলয়ে চলে গেছেন। ছাত্ররা বিএনপিকে গালি দেয়, ছাত্ররা জাতীয় পার্টিকে গালি দেয়, ছাত্ররা আওয়ামী লীগকে গালি দেয়, জামাতকে গালি দেয় না। হ্যাঁ, কিন্তু বাকি 3টা দলকে গালি দিচ্ছে তারা। তো এই যে গালি দিয়ে দিয়ে কি রাজনীতি আগাবে? এই জায়গাটাই যদি আমি একটু জিজ্ঞেস করি যে জামাতকে কেন গালি দিচ্ছে? জামাতকে গালি দিচ্ছে না আমার কাছে এই কারণে মনে হচ্ছে যে জামাত এই ছাত্র সংগঠন বা অন্যান্য ইনকিলাব মঞ্চ, এদের মধ্যে একটা যোগসূত্র আছে। হ্যাঁ, একটা আন্দোলনের যোগসূত্র তো আছেই, যে সবাই অ্যান্টি আওয়ামী লীগ একটা বলয় থেকে আন্দোলন করেছিল। সেই সময় তো আমরা সবাই একসাথে ছিলাম। তো এখানে কোনো যোগসূত্র থাকতে পারে, আবার এটাও হতে পারে যে জামাতের মনা কিছু মানুষ অন্য দলে আছে, যারা অন্য পার্টি থেকে ভোট ক্যারি করছে, জামাতে থাকলে হয়তো এই ভোটটা ক্যারি হবে না। তো এটা একটা রাজনৈতিক ভোটের ইকুয়েশন এখানে আছে বলে মনে হয়। আর বিএনপিকে সবাই প্রতিপক্ষ ভাবছে, কারণ মাঠে বিএনপি সবচেয়ে বড় দল ছিল, আছে, এবং ভোটের প্রতিপক্ষটা বিএনপিই হবে। তো এখানে একটা ভোটের কম্পিটিশন, দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, এবং সেইখানে জাতীয় পার্টিকে বাদ দেওয়ার একটা চেষ্টা চলছে। জাতীয় পার্টিকে বাদ দিলে ভোটের কেকটা অনেকে ভাবছে বড় পাবে, অনেকে ভাবছে জাতীয় পার্টির কেকটা তারা খেয়ে ফেলবে। তো কেউ কারো ভোট নিয়ে যেতে পারে না, যার যার ভোটার তার কাছেই থাকে এবং যার যার সমর্থক তার কাছেই থাকে। এবং বাংলাদেশে যতবার দেখা গেছে কোনো দলকে আপনি সাপ্রেস করার চেষ্টা করেছেন, ততবার সেই দলটি আরও বড় আকার ধারণ করেছে, সবসময় তাই ঘটেছে। তো আমরা এখানে আশা করি সর্ববৃহৎ দল এই মুহূর্তে বিএনপি, দেশ চালানোর অভিজ্ঞতা, ম্যাচুরিটি আছে বিএনপির। বিএনপিকে গতানুগতিক রাজনীতি করলে হবে না, দেশ বাঁচানোর রাজনীতি করতে হবে। বিপ্লব আমি শেষ এখানে হলেও একটা ছোট্ট প্রশ্ন করি। আপনি যেটা বললেন যে এখন বড় রাজনৈতিক দল হিসেবে আছে বিএনপি, আমরা দেখতে পাচ্ছি ইদানিং যে ঘটনাগুলো ঘটছে সেখানে বিএনপির নামগুলো আসছে। হ্যাঁ, সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর যে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এটা কি বড় রাজনৈতিক দল তাকে তোষামত করা হচ্ছে, নাকি তাদের ভুলগুলো জনগণের সামনে উপস্থাপন করার একটা ক্ষেত্র তৈরি করছে? আসলে ঘটনাটা কি? আইন শৃঙ্খলা বাহিনী এখন আওয়ামী লীগের লোকজন বা তার অ্যালাইড পার্টির লোকজনকে অ্যারেস্ট করছে, অর্থাৎ ওই ফ্রন্টে তারা আছে। তারা এখন এই মুহূর্তে বিএনপির সাথে দ্বন্দ্ব জড়িয়ে আরেকটা ফ্রন্ট ওপেন করার মতো নিউট্রালিটি, ব্যাকবোন অথবা স্ট্রাকচার তাদের নাই। এবং তাদের মধ্যে যেহেতু তারা বিগত সরকার আমরা অ্যাপয়েন্টেড, তারা এই আওয়ামী লীগের সাথে দ্বন্দ্বে জড়িয়ে তাদের ভবিষ্যৎটাকে আরও বেশি শেকি করতে চাচ্ছে না, তাদের ভবিষ্যৎটাকে তারা নিশ্চিন্ত রাখতে যাচ্ছে। তারা ধরে নিয়েছে বিএনপি ক্ষমতায় আসবে, তো বিএনপির সাথে সুসম্পর্ক করতে হবে, এটা খুব ন্যাচারাল। এবং এই যে আওয়ামী লীগের সহযোগী তকমা থেকে পুলিশকে বের হয়ে আসতে হবে, সে বের হয়ে আসার জন্য তারা একসাথে আওয়ামী লীগকেও অ্যারেস্ট করবে, আবার বিএনপিকেও অ্যারেস্ট করবে, এই জিনিসটি হবে না, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে হয় না। সেজন্য বিএনপি নিজেকেই প্রচুর সেলফ রেস্টেইন করতে হবে। উইথ গ্রেট পাওয়ার ইট কামস গ্রেট রেসপন্সিবিলিটি। বিএনপির যেহেতু বিশাল দায়িত্ব ছিল, এবং আমি সবসময় বলি যে 2 দিন আওয়ামী লীগকে ব্যান করার জন্য আন্দোলন হলো ক্ষুদ্র পরিসরে, বিএনপির উচিত ছিল শক্ত হাতে বলে দেয়া যে কোনো দলকে ব্যান তারা চায় না, এবং কোনো দল যেন ব্যান না হয়। কারণ ব্যানের রাজনীতি তো আমরা দেখেছি, জামাতকে ব্যান করার ফল আলটিমেটলি কি হলো। জামাতকে তো 71 সালের পরেও ব্যান করা হয়েছে, ধর্মভিত্তিক রাজনীতি সহ। সেই প্রেক্ষাপটেও কিন্তু জামাতকে ব্যান রাখা যায়নি। জিয়াউর রহমানের আমলে ধর্মভিত্তিক দলের মাধ্যমে জামাত আবার ব্যাক করছে, মাত্র 7 বছর। তো ব্যানের রাজনীতি বাংলাদেশে কখনোই সফল হয়নি। জাসদকে ব্যান করা হয়েছিল, আন্ডারগ্রাউন্ডে ছিল, সে জাসদকে পরে আবার সেই আওয়ামী লীগের সাথেই জোট করেছে। তাহলে ব্যান করে কোনো সমাধান হবে না। এই সময়ে বিএনপির একটি স্টেটসম্যান রাজনীতি আমরা আশা করেছিলাম, কিন্তু কোনো একটা কারণে বিএনপি সেই সময় পারপ্লেক্স ছিল, যে কারণে আমি শেষ করে দিচ্ছি, রাজনীতির যে বলটা বিএনপির কাছে ছিল এটা চলে গেছে অন্যদের কাছে, এবং অন্য সকল বিষয়ে বিএনপির তখন গুরুত্ব কমে গেছে, যে কারণে ডিসেম্বরের ভোটের হুঙ্কার চলে গেছে ফেব্রুয়ারিতে।